আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। এই অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিনে এই সময়ে আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, 1997 সালের 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে তৎকালীন সরকারের শান্তি চুক্তি হয়। কিন্তু চুক্তির 27 বছর পার হলো শেখ হাসিনা সরকারের বৈষম্যমূলক এবং ভুল নীতির কারণে মাঝে মাঝেই অশান্ত হচ্ছে পাহাড়, সশস্ত্র সংঘাতে জড়াচ্ছে বিভিন্ন গ্রুপ, খুন, চাঁদাবাজি, উচ্ছেদের অভিযোগ উঠেছে নিয়মিত। ভূরাজনীতি বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারত সরকারের রাজনৈতিক বিশ্লেষক, গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভিস্টরা মিথ্যা ও বানোয়ার তথ্য, উগ্র বক্তব্য, সাম্প্রদায়িক উস্কানি ছড়াতে থাকে। গত 15 বছর শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রেখে বাংলাদেশ থেকে একতরফা যে সুবিধা আদায় করে নিয়েছে তা বেহাত হয়ে যাওয়ার আশঙ্কায় ভারতের এমন অস্থিরতা বলে মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ। সম্প্রতি একটি মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে পার্বত্য অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার পেছনে ভারতের ইন্ধন ছিল বলেও মনে করছেন অনেকে। এমন একটি চিত্রকে সামনে রেখে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় অশান্ত পাহাড়ে ষড়যন্ত্রের আশঙ্কা। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলা ভিশন টেলিভিশনের উপবার্তা প্রধান মুস্তাফা কামাল। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মাহফুজ পারভেজ, এবং রয়েছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য উমং সিং মার্মা বিপ্লব। আপনাদের প্রত্যেককে স্বাগত। দর্শক, আপনিও চাইলে আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নিতে পারেন। স্কলে দেখানো নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন আপনার মতামত, প্রশ্ন রাখতে পারেন, লিখতে পারেন আমাদের ফেসবুকে। সরাসরি আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। আমরা শুরুটা করতে চাই বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য উমং সিং মার্মা বিপ্লব আপনাকে দিয়ে। বিপ্লব, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। যে প্রশ্নটা রেখে আজকের আলোচনাটা আমরা এগোতে চাই যে 27 বছর শান্তি চুক্তির হতে যাচ্ছে 2 ডিসেম্বর আগামীকাল। এত বছরও এই পাহাড়ে শান্তি ফিরল না কেন, এবং সাম্প্রতিক সময়ে এই পাহাড় অশান্তির পেছনে এক ধরনের ষড়যন্ত্রের আশঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের কেউ কেউ করছেন। আপনি যদি এই বিষয়টা দিয়ে আলোচনাটা শুরু করেন। জি। আচ্ছা, ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা তো সবাই জানি বা অবগত আছি যে আমাদের কালকে পার্বত্য শান্তি চুক্তি 27 বছর পূর্তি হতে চলেছে। 2রা ডিসেম্বর এই চুক্তি স্বাক্ষর করা হয়। স্বাক্ষর করা হওয়ার পরও আমরা আমাদের অনেক কিছু আপনাদের বলতে গেলে অমীমাংসিত বা এখনো কোনো কিছু বাস্তবায়ন হয়েছে বলে আমাদেরকে অবহিত করার পরও কিন্তু এখন অনেক কিছু আমাদের বাস্তবায়ন হয় নাই। ভূ রাজনৈতিক যে জিনিসটার বিষয়ে আপনারা আলোচনার মধ্যে রেখেছেন, জিনিসটা হচ্ছে যে এখন আহ ফ্যাসিস্ট বিরোধী যে সরকার ছিল, 5 আগস্টের পরে যে নতুন করে একটা যে ছাত্র জনতার অভ্যুত্থান শুরু হয়েছে, সেটার মধ্যে আমরা দেখতে পারি যে এখন বাইরের অনেক কিছু বা অনেক প্রবণতায় আমাদের এখন দেশের মধ্যে আসার চেষ্টা করতেছে। যার মধ্যে সম্প্রতি আপনি উল্লেখ করেছেন যে আপনাদের মোটরসাইকেল চুরি নিয়ে, সেটি আবার আমার নিজ জেলায় বান্দরবানেই সেটা হয়েছে। সেটা ছাড়াও ভূ রাজনীতির বিশেষ একটা অংশ আমরা যদি দেখি, 18 সেপ্টেম্বর খাগড়াছড়িতে যে সংঘাত হয়েছিল, এবং তার 2 দিন পরে আপনার রাঙামাটিতে হয়েছিল 20 সেপ্টেম্বরে যে সংঘাতটা, পরপর কিন্তু দুইবার একই সাথেই একটি জায়গায় হওয়ার পরও কিছু সময় না নিয়ে তার 2 দিন পরে সুন্দর করে আবার রাঙামাটিতে সেই সংঘাতটা শুরু হয়। তারপর আপনার সেই সংঘাতটা কিন্তু বান্দরবনে দেখা যায়নি। দেখা না যাওয়ার পিছনে মূল কারণটা বলা যেতে পারে যে তাদের যে অগ্রসরতা আছে, সেটার স্থিতিশীলতা বা আপনার যে পথে যে বাধা হয়ে দাঁড়িয়েছে ছাত্র জনতা, সেটার একটা আমরা প্রতিফলন দেখতে পাই। এবং যে গণতন্ত্র নিয়ে কথা বলা হয়েছে, আঞ্চলিক পরিষদ যে গঠন হয়েছে বা আমাদের যে স্বায়ত্তশাসন যে শুরু হয়েছে, সেই বিষয়টাও আমরা একটু যদি দেখি, আমাদের 1881 সালে সেখান থেকে শুরু করে আমাদের যে শান্তি চুক্তি হয়েছিল 1997-এর যে একটা মানে আপনার লং যাত্রা, সেই যাত্রা কিন্তু অনেক জায়গায় অনেক কিছু আপনার আস্তে আস্তে করে ফিরিয়ে আনার জন্য বা আমাদের যে ধারাগুলো বজায় রাখার জন্য বিষয়গুলো কিন্তু একটার পর একটা আস্তে আস্তে করে আপনার স্টেপ বাই স্টেপ আসছিল। তারপর 97-এর পর যে আপনার
জি যে জাতিসংঘ অধিবেশনে যে 2017 সালে যে একটা প্রজ্ঞাপন আকারে যে একটা কনভেনশন আকারে যে এখানে আমাদের বাংলাদেশ 2017 সালে যে সিগনেচার করে, সেখানে আমাদের পার্বত্য চট্টগ্রাম জাতিসত্ত্বকে বা জাতিসত্ত্বের বিষয়টাকে বহাল রাখার জন্য বা এখানে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। তারপর নতুন করে আপনার আবার যে জাতিসংঘ নতুন একটা কনভেনশন দেয়া হয়েছিল, সেখানে কিন্তু সিগনেচার না করার বিষয়টা, জি জি সেগুলো কিন্তু এক যদি এগুলা দেখি বিশ্লেষণ করি, এটা কিন্তু এক প্রকার আপনার গণতন্ত্রের যে একটা ধারা আছে সেটাকে অব্যাহত না রেখে মানে একটা রাজনৈতিক কাঠামো দাঁড় করানোর চেষ্টা করানো হয়। তারপর আমরা যদি আরো দেখি আঞ্চলিক স্বায়ত্ত শাসন এবং গণতন্ত্র যদি দেখি, আমরা এখানে যে আঞ্চলিক স্বায়ত্ত শাসন যেটা বলা হয়েছে আপনার, সেখানে জেলা পরিষদ গঠন, শান্তি চুক্তি, এইসব জিনিস কিন্তু আঞ্চলিক স্বায়ত্ত শাসনের মধ্যে চলে এসেছে। আর গণতন্ত্র যদি আমরা সেখানে যদি দেখি, আঞ্চলিক স্বায়ত্ত শাসন এখানে গণতন্ত্রের যে ভূমিকাটা পালন করবে সেটা কিন্তু আমরা এখানে দেখতে জি পাই না। তারপর উমং সিং, আমাদের বিপ্লব, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আপনার বক্তব্য আমরা আরো শুনবো। আমরা প্রথম রাউন্ডে আপনার কাছ থেকে মোটামুটি একটা আলোচনার আমরা প্রেক্ষিত পেলাম। আমরা একটু যেতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মাহফুজ পারভেজ। ডক্টর মাহফুজ পারভেজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যে আলোচনাটাতে আমরা আসলে আজকে এসেছি সেটি হচ্ছে 27 বছর পার করার পরও পাহাড়ে এখনো শান্তি ফেরেনি। এবং শুনতে পাচ্ছি না আপনাকে। যে আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি বলুন। হ্যালো, আপনি কি এখন আমাকে শুনতে এখন পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি, যেটা আমরা আলোচনাতে ছিলাম যে 27 বছর হতে চলেছে শান্তি চুক্তির, পাহাড়ে এখনো শান্তি ফিরেনি। এবং বলা হচ্ছে যে পাহাড়ে বৈষম্য দূর করতেই শান্তি চুক্তি করা হয়েছিল, কিন্তু সেই চুক্তির বাস্তবায়ন না করায় পাহাড়ে এখন বৈষম্য রয়ে গেছে। এখন আজ যখন দেশ একটি বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন দেখছে, সেই পরিস্থিতিতে আসলে পাহাড়ি আদিবাসীদের সুরক্ষা যদি নিশ্চিত করা না যায়, এই প্রপাগান্ডাও বাড়তে থাকবে এবং এই থ্রেট যেটা আছে সেই থ্রেটও থাকবে, এবং অশান্ত পাহাড় আসলে শান্ত হবে না যদি এটাকে বর্তমান সরকার এটাকে প্রায়োরিটি দিয়ে আসলে এটা কগনিজেন্সে না দেয়। একটু যদি বলেন। আপনি যেটা আমার সাথে জানতে চাইছেন যে বৈষম্য যেটা পাহাড়ে আছে, সেই বৈষম্য অবসানের জন্য শান্তি চুক্তির ভূমিকাটা কি, বা এটা কিভাবে বৈষম্য রোধ করা যায়, যদি আমি সহজ করে চেষ্টা করি। আপনি এখানে 13টা উপজাতি আছে। আপনি যে আদিবাসী শব্দটা ব্যবহার করলেন, এটা কিন্তু সংবিধান দ্বারা স্বীকৃত নয়। আপনি মাত্র বলে ফেললেন কথাটা। এটা সংবিধানে বলা হয়েছে জাতিগত সংখ্যালঘু কিংবা সাংস্কৃতিক নিগোষ্ঠী। তাদের যে 13টা গ্রুপ আছে, তাদের সবার মধ্যে কিন্তু সাম্য বা সম্পদের বন্টন সমহারে হয়নি। যেমন উপজাতিদের জন্য যে কোটা দেওয়া হয়েছিল, সেই কোটার 80% দেখা যাচ্ছে চাকমা, মারমা, ত্রিপুরা অগ্রসর জাতিগুলো পেয়েছে, যেটা বোম, চাক অন্যরা পায়নি। আপনি যে কারণে লক্ষ্য করেছিলেন যে কোকি চীন যে একটা সশস্ত্র গোষ্ঠীর উদ্ভব হলো, সেটা কিন্তু এই বৈষম্য থেকেই। ফলে 13টি উপজাতির মধ্যে সমতার ব্যবস্থা করা, এটা একটা প্রথম কর্তব্য। দ্বিতীয় কর্তব্য হলো সেখানের যে ডেমোগ্রাফিক পিকচারটা আছে পার্বত্য চট্টগ্রামের, সেখানে আপনি দেখবেন যে পাহাড়ি জনগোষ্ঠী, উপজাতি গোষ্ঠী এবং পাহাড়ি বাঙালি গোষ্ঠী, যে বাঙালিরা পাহাড়ে থাকে তাদেরকে বলা হচ্ছে পাহাড়ি বাঙালি। অতএব দুটো গ্রুপেই সমভাবে অগ্রসর হচ্ছে কিনা, সেটাও কিন্তু আপনি যখন বৈষম্যের পরিসরে কথা বলবেন, আপনাকে সেই জিনিসটা বিবেচনা করতে হবে। এখন প্রশ্ন হলো যে 27 বছর আগে যে পার্বত্য শান্তি চুক্তি হয়েছে, সেটাতে আজকের বাস্তবতা, আজকের অনেক ইস্যু এটার মধ্যে অ্যাকোমোডেটেড আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হলো শান্তি চুক্তি একটি কাগজে বিষয়। কাগজে বিষয়, কাগজে আইন, সংবিধান, গঠনতন্ত্র ইত্যাদিতে থাকে, কিন্তু সামাজিক যে স্পেস আছে সেখানে যদি আপনি সম্প্রীতি, কমিউনাল হারমোনি এবং একটা পারস্পরিক শ্রদ্ধা ও পিসফুল কোএক্সিস্টেন্সের ব্যাপার গড়ে তুলতে না পারেন, তাহলে তো অর্গানিক ফর্মে সেখানে শান্তি আসবে না। আপনি কি নিশ্চয়ই উল্লেখ করেছেন যে একটি সাইকেল চুরি বা ইত্যাদির কারণে সেখানে একটি সাম্প্রদায়িক দাঙ্গার অবস্থা হলো। আপনি কি মনে করেন যে পার্বত্য চট্টগ্রামে এইটি ছিল প্রথম সাইকেল চুরি? তা তো নয়। এই জাতীয় তুচ্ছ অপরাধ আকসার ঘটে থাকে। তাহলে এই ধরনের একটি তুচ্ছ অপরাধ, একটি সাইকেল চুরি বা একটি তথাকথিত নন কগনিজেবল অপরাধ থেকে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে কেন? তার মানেটা হচ্ছে মানুষের মধ্যে ক্ষোভ, দূরত্ব ইত্যাদি রয়েছে। এখন প্রশ্ন হলো 27 বছরে
আপনার সকল দৃষ্টি পড়েছিল শান্তি চুক্তিতে। শান্তি চুক্তি অগ্রসর হচ্ছিল, কিন্তু পাশাপাশি সামাজিক বননটাকে মজবুত করা, মানুষের মধ্যে আস্থা, সম্প্রীতি এবং বিশ্বাসের জায়গাটাকে গড়ে তোলা, সেই জায়গায় রাজনৈতিক নেতৃত্ব চরমভাবে ব্যর্থ হয়েছে। শান্তি চুক্তি একটি রাজনৈতিক বিষয় ছিল, যে সন্ত্রাস থেকে একটি রাজনৈতিক আলোচনায় আমরা শান্তিতে উপনীত হয়েছি, কিন্তু পরবর্তীতে সামাজিক রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব ছিল সেই শান্তিকে ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে সম্প্রসারিত করা, যেই কাজটি করা হয়নি। তত্ত্বাবধায়ক সরকার এখন যেটা এসেছে, তাদেরকে পুরো ব্যাপারটাই গভীরভাবে ভাবতে হবে, রিভিউ করতে হবে এবং সেই আলোকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শুধু আপনার একটু স্পষ্টীকরণের জন্য, আপনি যে বক্তব্যটি বলেছেন যে আমিও জানি যেটি নৃগোষ্ঠী, কিন্তু আমি আসলে যেখান থেকে পড়েছি, আজকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও বাংলাদেশ আদিবাসী ফোরাম, আমি আরো একবার বলছি, বাংলাদেশ আদিবাসী ফোরাম একটি দাবি জানিয়েছে, সেই দাবিটি আমি কোড আনকোড পড়েছি। তো সেটা তাদের ভাষায়, ঠিকই আছে, তাদের ভাষায়, রাইট, তাদের ভাষায়, সংবিধানের ভাষায়, সংবিধানের ভাষায় তারা কালচারাল নৃগোষ্ঠী। জি, ইউ আর রাইট। ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর পারভেজ। আমি আবারও আপনার কাছে ফিরবো। এবার যেতে চাই ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। আপনাকে আরও একবার স্বাগত। আপনি নিশ্চয়ই আমাদের আলোচনাটা শুনছিলেন এবং অধ্যাপক ডক্টর মাহফুজ পারভেজও যে বিষয়টা বলার চেষ্টা করলেন যে আসলে এখানে অনেকগুলো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, অনেক ধরনের ল্যাপসেস আছে। আপনার বিবেচনায় আসলে পাহাড়ে এখনো শান্তি না ফেরার পেছনের প্রধান কারণটা কি? ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ আজকের বিজ্ঞ সহ আলোচক বৃন্দ এবং আরটিভির দর্শক শ্রোতা মণ্ডলীকে। আজকে 27 বছরের মধ্যে পার্বত্য চট্টগ্রামে বা পাহাড়ে শান্তি না ফেরার অন্যতম কারণ যেটা আমি মনে করি শান্তি চুক্তি এটা নিজেই। কারণ এটাতে এত এত অসঙ্গতি আছে এবং অবিশ্বাস্য ধরনের কিছু ক্লজ আছে যেগুলি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। যেমন ধরুন 77টি ক্লজের মধ্যে মাত্র 26টা ক্লজ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আচ্ছা, স্যার যেটা বললেন এটার সাথে আমি সম্পূর্ণ একমত যে আসলে বাংলাদেশের সংবিধানের আমি যদি সেকশন 1-এর কথা উল্লেখ করি, সেখানে কিন্তু ইউনিটারি রিপাবলিক, একক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কথা বলা হয়েছে এবং সেকশন 6-এর 2 অনুযায়ী বাংলাদেশের সকল অধিবাসীকে বাংলাদেশ বলে উল্লেখ করা হয়েছে। এটা খুবই সুস্পষ্ট সংবিধানে। কিন্তু সবচেয়ে বড় অসঙ্গতি দেখেন, পার্বত্য চট্টগ্রাম যে চুক্তি তাতে গয়ের 3, এখানে বলা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে যেসব বাঙালি জায়গা জমি কিনেছে তাদের ভোটাধিকার থাকবে না এবং পরবর্তীতে কোনো বাংলাদেশি সমতল জায়গা থেকে পার্বত্য চট্টগ্রামে গিয়ে জমি জায়গা কিনতে পারবে না। এটা হচ্ছে সম্পূর্ণরূপে আমাদের সংবিধানের 19-এর সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। বাংলাদেশের নাগরিক দেশের যে কোনো জায়গায় যেতে পারবে, সহায় সম্পত্তি কিনতে পারবে, এটাতে কোনো বাধা নেই। সো এই এত এত অসঙ্গতি সেটাও মোটামুটি আমরা মনে করেন যে কার্যকর করা যেতে পারত। এত তাড়াহুড়ো করে বলবো না, অত্যন্ত পরিকল্পিত ভাবে এবং অনেক অসঙ্গতি রেখে যে চুক্তিটা করা হয়েছে, যদি বলেন বাস্তবায়নের ক্ষেত্রে এটার 2 ভাগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এখানে কি গণতান্ত্রিক যে পার্বত্য চট্টগ্রাম সিএসটিবি থেকে পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ, যেটা বিপ্লব বললেন, কোন জায়গায় কিন্তু প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি তৈরি করা হয় নাই। 3টা পার্বত্য চট্টগ্রামে 3টা আসন, এই 3টা আসনে কোনো সময় বাঙালিও নির্বাচিত হয়েছে। সো এইটা একটা তাদের যে গণতান্ত্রিক যে অধিকার, সেটাও কিন্তু ফেরত দেওয়া হয়নি। সবচেয়ে বড় যেটা প্রবলেম সেটা হচ্ছে ভূমি বন্দোবস্ত। এটা কিন্তু সমতলের মতো না। এখানে যে ভূমি কমিশনও করা হয়েছিল। জি, ভূমি কমিশনও তো করা হয়েছে। ভূমি কমিশন করা হয়েছিল। ভূমি কমিশনের 5 জন চেয়ারম্যান পরিবর্তিত হয়েছে, কয়েক হাজার এখানে দরখাস্ত পড়েছে, আবেদন পড়েছে, একটিরও নিষ্পত্তি করা হয়নি। ভূমির বন্দোবস্ত যদি সঠিকভাবে করা না যায়, পার্বত্য চট্টগ্রামের শান্তি এটা জাস্ট কিচ্ছু না, এটা ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো অবস্থায়। তাহলে আমরা ঠিক আছে, আমরা ধরলাম আওয়ামী লীগ সরকার 1996-তে আসার পরে প্রথম করলো 1997-তে, তারপরে তো বিএনপির একটা সরকার ছিল। তো আমাদের দেশের যেটা সমস্যা সেটা হচ্ছে একদল করে গেলে ওইটার দিকে কেউ ভ্রুক্ষেপ তো দেয় না এবং ওটা একটা পচা জিনিস, ওটা দিয়ে কোনো কাজ হবে না, এরকম একটা মানসিকতা নিয়ে কাজ করি। এখন দেখুন পার্বত্য চট্টগ্রাম এই চুক্তির ফলে ওখানে যেমন আপনার 3য় এবং 4র্থ শ্রেণীর কর্মচারীদেরকে নিয়োগ দেওয়ার জন্য ক্ষমতা ওই অ্যাকর্ডে উল্লেখ করা হয়েছে। আমি যদি বলি যে একটিও কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি সেই 77টা ক্লজের, তাহলে কিন্তু আমার কথাই ঠিক, এটা বিপক্ষে যুক্তি দেখানো খুবই ডিফিকাল্ট।
এখন এইটা এমন একটা পক্ষান্তরে কি হয়েছে, প্রায় 500-র মতো সিকিউরিটি ক্যাম্প উইথড্র করা হয়েছে, কিন্তু ওই জায়গাটায় একটা নিরাপত্তার একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। তো সুতরাং এত বড় একটা অসঙ্গতি নিয়ে এত যে ক্লজগুলি বাস্তবায়ন করা মোটেই সম্ভব নয়, সেটা নিয়ে তো আমরা আশা করতে পারি না যে ওখানে শান্তি আসবে। আবার দেখুন, পিসিজিএস এর সাথে স্বাক্ষর হলো শান্তি চুক্তি, পিসিজিএস কে সকল অস্ত্র জমা করেছে, পিসিজিএস এর পরে কেন ইউপিডিএফ আসলো, আজকে 7 থেকে 8টা, এবং সর্বশেষ যে কেএনএফ আসলো, এগুলি কিসের আলামত? এটা হচ্ছে তারা কোনোভাবেই মনে করে না যে এই চুক্তির মধ্যে পার্বত্য চট্টগ্রামে কোনোদিন শান্তি ফিরে আসবে। এখন এটার পাশাপাশি এখন আমি সাম্প্রতিক ঘটনার সাথে এটার একটু সংযুক্তি করতে চাচ্ছি। দেখুন, আমাদের জুলাই অগাস্টে যে বিপ্লবটা হলো, প্রত্যেকটা বিপ্লবের তো অনেক প্রতি বিপ্লব থাকে। আমরা এখানে দেখলাম যে কোনো সময় অটো রিক্সা, কোনো সময় আনসার, কোনো সময় স্টুডেন্টস, কোনো সময় গার্মেন্টস, ইসকন হচ্ছে একটা। কিন্তু প্রায় মাস দেড়েক দুয়েক আগে পার্বত্য চট্টগ্রামে একটা মোটরসাইকেল কেন্দ্রকে, একটা চুরিকে কেন্দ্র করে মামুন নামে একটা ছেলেকে পিটিয়ে মারা হলো। সুতরাং এইটা আমাদের প্রতিবেশী দেশের খুবই স্পষ্ট একটা পুরোনো মডেল। আমরা পাহাড়ে অনেকদিন চাকরি করেছি, বান্দরবন এবং রাঙ্গামাটি আমি ফিজিক্যালি চাকরি করেছি, এবং আমি চট্টগ্রাম সদর দপ্তরে চাকরি করার কারণে পার্বত্য চট্টগ্রামে 70 থেকে 80 ভাগ ক্যাম্পে আমার যাওয়া হয়েছে। তো আমি কিন্তু পথ ঘাট প্রত্যেকটা জায়গায় চিনি এবং জানি, এবং এখানে কিভাবে এটা কাজ হয়। পাহাড়ি বাঙালি সংঘাত করা এই প্রতি বিপ্লবের একটা অংশ ছিল। তো এটাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কেএনএফ এর যে কার্যক্রম হচ্ছে সেটা কিন্তু খুবই লক্ষণীয়। দেখুন, কেএনএফ এর নাথাই বোম এখন কোথায়? সে এখন সুইজারল্যান্ডে। কিভাবে সে যাচ্ছে আমরা তো বুঝি, জিনিসগুলো বুঝি। এবং এই কিছুদিন আগে যে জায়গাটায় সেনাবাহিনী আপনার অপারেশন করে কেএনএফ এর 3 জন সদস্যকে হত্যা করেছে, বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করেছে, ওই জায়গাটাতে আমি চাকরি করেছি। এটাতে রুমার মুন্নামপাড়া থেকে মুন্নামপাড়া থেকে রনিপাড়া যেতে এত কঠিন একটা জায়গা, সেখানে কিন্তু কেএনএফ এর সে ক্যাম্প। তো কেএনএফ কে কারা পেট্রোনাইজ করছে, কোত্থেকে করছে, এটা আমাদের অনেক পুরানা আমাদের তথ্য আমাদের কাছে আছে। এর আগে পিসিজিএস কে যেভাবে করেছে, কিছুদিন আগে যে ঘটনাটা ঘটলো পাহাড়ি বাঙালি সংঘর্ষ তৈরি করতে গিয়ে, সেখানে ইউভি ইউজ করেছে, সেখানে ড্রোন ব্যবহার করেছে। এগুলি কোত্থেকে আসে, কিভাবে আসে, এটা সুস্পষ্ট ভাবে আমরা জানি। ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। আমি আবারও আপনার কাছে ফিরবো। আমি এবার যেতে চাই বাংলাভিশন টেলিভিশনের উপবার্তা প্রধান মোস্তফা কামাল। কামাল ভাই, আপনি আলোচনা শুনছিলেন, যেটা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল বলার চেষ্টা করলেন যে ভারতের এই ইন্ধনের এই পুরান মডেলটা একটু যদি বলেন আপনার বিবেচনায়, আসলে এই সময়কাল, এই বর্তমান পরিস্থিতি এবং এই ভারত বাংলাদেশের সম্পর্ক এবং এই অস্থিরতা একটু যদি বলেন। জি, 3 জনের কথা আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি, বিশেষ করে ব্রিগেডিয়ার শামীম কামাল। ওনার ওখানকার একদম সশরীরে অভিজ্ঞতা আছে, এ নিয়ে তিনি কাজও করেছেন। এরপরে একজন একাডেমিশিয়ান মাহফুজ পারভেজ কিছু বিষয় এনেছেন। তো শুরুতে একটা বিষয় বলা দরকার, যেখানে আমাদের স্বাভাবিকভাবে আমরা যেটা বলি, আসলে কারো কোনো একটা অভাব থাকলে ওইটা উচ্চারণ বেশি করি। ওই বাহিনীটার নাম ছিল শান্তি বাহিনী। আসলে শান্তির ধারে কাছেও তারা ছিল না, যাবতীয় অশান্তি। সশস্ত্র মানে জনসংহতি সমিতির যে সশস্ত্র উইংটাই তো আসলে শান্তি বাহিনী হিসেবে আমরা নাম দিয়েছি, শান্তি বাহিনী। আমার মাথায় একটা চুলও নাই, কিন্তু আমার নাম দিয়ে দিলাম সুকেশী। আমরা এটা বলি অনেক সময় রসিকতা করে, যে কানা ছেলের নাম পদ্মলোচন রাখি, এই একটা স্বাধীনতা আছে। আসলে যাবতীয় অশান্তির একটা সংগঠন ছিল শান্তি বাহিনী, যেমন 71-ও ছিল শান্তি কমিটি। আসলে অশান্তির যাবতীয় কাজ তারা করেছে। এরপরে এলো যখন চুক্তিটা হলো দ্বিপক্ষীয়, সরকার ভার্সেস শান্তি বাহিনী, জনসংহতি সমিতি আর কি, জি ওই নামে তারা বলে, কিন্তু ব্যাপক পরিচিত শান্তি বাহিনী এই নামে। পরবর্তীতে নাম জনসংহতি সমিতি, কিন্তু পরবর্তীতে তাদের দেখা গেল আরো নাম হয়ে গেল ইউপিডিএফ, তাও এখন 2-3টা। তো সব মিলিয়ে এখানে এই জাতের সংগঠন আছে 7-8টার মতো, মাঝ বরাবর বা আগে পিছে আছে কয়েকটা এনজিও। অর্থাৎ ওখানে একটা সাংগঠনিক ব্যাপক বিস্তার আছে, ফাংশনালি অনেক কিছু তারা করে। তো এই করার পেছনে তারা একাই সব করেন বা তাদের বুদ্ধিতেই করেন, বিষয়টা কিন্তু ওই রকম নয়। চুক্তির সময় সংসদ ছিল, সংসদে আলোচনা হয়েছিল তখনকার বিরোধী দল থেকে, অর্থাৎ বিএনপি থেকে, যে
শান্তি বাহিনী বা যে জনসংহতি সমিতি তাদের অভিভাবক, সরাসরি অভিভাবক হচ্ছে ভারত। তাহলে ভারতকে কেন এখানে রাখা হলো না, সেটা তর্কের খাতিরে তর্ক করা হয়েছে। আসলে ওই চুক্তিতে ভারতকে রাখার মতো অবকাশ ছিল না অথবা নেই। কিন্তু ভারত যে কাজটা করতো সেটা তারা কিন্তু বন্ধ করেনি। আবার জনসংহতি সমিতি যে কাজটা করতো সেটাও বন্ধ করেনি। যে কয়েকটা নাম আসলো, কুকিচিন বা মগদের কয়েকটা আছে, চাকমাদের কয়েকটা আছে, কেএনএফ আছে, তারা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের চেনা, কেউই কারো কাছে কিন্তু অপরিচিত না, এবং কেউই অন্য এলাকা থেকে ওখানে যাননি, সবাই ওখানকার মানুষজন তারা। তো এসব করতে গিয়ে তারা যে অস্ত্র ব্যবহার করে, কখনো কখনো তথ্য এসেছে এদিকের অস্ত্র ওদিকেও যায়, ওদিকেরটা আবার এদিকে আসে। আবার রাজনৈতিক দলগুলোর যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব কোনো দলই আসলে করেনি, বরং তাদেরকে ব্যবহার করেছে, তাদেরকে এক এক ধরনের আইটেম করেছে। তো এই আইটেম যখন যে যার পক্ষে যায় তার দিকে সংগঠনগুলো বেশি ঝোঁকে, স্বাভাবিক, এখানে ক্ষমতার একটা মোহ থাকে। আবার চুক্তি হয়েছে এটাও তো একটা বাস্তবতা, একটা পজিটিভ দিকও আছে, যে অন্তত একটা স্বীকৃতি এসেছে, একটা আনুষ্ঠানিকতা এসেছে। তার আগ পর্যন্ত যেটা ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল বলা যায় এই চুক্তিটাই আসলে এই অশান্তির কারণ, এটা যদি আমি ঠিক অশান্তির কারণ বলতে চাচ্ছি না, চুক্তির কিছু গলদ আছে, বিশেষ করে যেটা বলছিলেন ভূমি ব্যবস্থাপনা, যে সমতলের লোক পাহাড়ে যেতে পারবে, পাহাড়ে অর্থাৎ ওই 3 পার্বত্য অঞ্চলে যেতে পারবে, শুধু যেতে পারবে, পর্যটকের মতো থাকতে পারবে না, জমি জিরাত কিনতে পারবে না, বন্দোবস্ত যেটা। আবার পাহাড়ে যারা আছে তারা সমতলে এসে কিন্তু কিনতে পারবে এবং কিনছেও। এই একটা বৈষম্য আছে, সেটা আলোচনা করে শেষ করা যেত। চুক্তির পরে নিয়ে অনেক বিতর্ক হয়েছে, তারপরে আলোচনাটা আরো চলতে পারতো, কিন্তু চলেনি। আবার আরেক বাস্তবতা হচ্ছে 3টা পার্বত্য অঞ্চলে ভূমি ব্যবস্থাপনা কখনো আইনগতভাবে ছিল না ওইভাবে, অনেকটা মুখে মুখে, সেই ব্রিটিশ আমল থেকেই সেটা মুখে মুখে। যারা এসব এখন জমি জিরাত ভোগ করছেন যারা, সেটার কিন্তু কোনো দলিল পর্চা ওইভাবে নেই। যে যেখানে আছেন, যে যেভাবে পারছেন থাকছেন, পারলে একটু দখল করছেন, দখলের জায়গায় একসাথে করছেন, তখনই ওই সশস্ত্র সংগঠনগুলোর সাথে তাদের বিরোধ লাগে। অন্যতম একটা বিরোধের ওই সাম্প্রতিক ঘটনাটা ইয়া ভাই আপনি যদি একটু বলেন কামাল ভাই, যে সাম্প্রতিক যেই আমরা ভারত ইস্যুতে যে একটা উত্তেজনা চলছে এবং সেখানে এই ইন্ধনের যে জায়গাটা বলা হচ্ছে, সেইটা আপনি কতখানি মানে মনে করেন যে এটা সরকারের, সেটা মনে করার চেয়ে না মনে করেন মানে এটা তো একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, মনে করার চেয়ে একটা তথ্য রয়েছে সেখানে যে ভারত সিরিয়াসলি এই বিষয়টা হ্যান্ডেল করছে, যেখানে তারা আমাদের সমতলের কিচ্ছু বাদ দিচ্ছে না, সাভার বাদ দিচ্ছে না, গার্মেন্টস শিল্প অঞ্চল আশুলিয়া বাদ দিচ্ছে না, গাজীপুর বাদ দিচ্ছে না, নারায়ণগঞ্জে করছে, ছাত্রদের সেই ঢাকার পূর্বাঞ্চলে চলে যাচ্ছে, সেই মাহবুব মোল্লা কলেজ, দক্ষিণাঞ্চলে চলে যাচ্ছে সোহরাওয়ার্দী কলেজ, কোন অঞ্চল তারা বাদ দিচ্ছে না। ওই ক্ষেত্রে তারা পাহাড়কেও বেছে নিয়েছে ভালো একটা মোক্ষম জায়গা হিসেবে। ওই জায়গাটার মধ্যে যেহেতু তাদের একটা কারিগরি দিক আছে, ভৌগোলিক দিক আছে, মুখস্থ, কোন কোন ক্ষেত্রে আমাদের অনেকের চেয়ে ভারতের যারা কনসার্ন তারা বেশি জানেন ওই 3 পার্বত্য বিষয়ে। আমরা বলি যে আমাদের আছে 3 পার্বতী, আর তাদের আছে কিন্তু 7টা বন, স্বভাবে বৈশিষ্ট্যে এবং সমস্যায় কিন্তু অনেকটা কাছাকাছি। তো আমাদের এখানে কিভাবে টোকা দিতে হবে, আমাদের এখানে টোকা দিলে তাদের কি উপকার হয়, অথবা আমাদের এখানে যদি শান্তি বিরাজ করে তাদের কি সমস্যা, 7 বনের ওখানে একটা সমস্যা হয়, তারা উৎসাহিত হয়, বা ওখানকার সরকারের জন্য একটা বিব্রতকর অবস্থা হয়, সেই খেলাটা তারা এখানে খেলছে, যেমন সমতলে খেলছে তেমন পাহাড়ে খেলছে, সেটার জন্য সাইকেল লাগে না, নাট বল্টু দিয়েও করতে পারে এবং করে ছাড়ছে তারা। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের সেনাবাহিনী এই পর্যন্ত, অর্থাৎ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এই পর্যন্ত মোটা দাগে 2টা অপারেশনও করেছে। তো আমাদের সেনাবাহিনীকেও দেখা যাচ্ছে নিয়মিত সেখানে পরিশ্রম করতে হয়, নির্ধারিত দায়িত্বের বাইরেও ব্যাপক পরিশ্রম করতে হচ্ছে। আর সেটা করতে গিয়ে সেনাবাহিনী যে কাজটা রাজনৈতিক দলগুলোর চেয়েও বেশি করছে, যেটা রাজনৈতিক দলগুলো পারত, ওখানে এই আদিবাসী বলেন আর উপজাতি বলেন, ক্ষুদ্র গোষ্ঠী বলেন, যেটাই বলেন, ওই বিতর্কে না গিয়ে তাদেরকে শিক্ষা দীক্ষার আওতায় আনছে সেনাবাহিনী। আবার তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করছে, অর্থাৎ তাদেরকে বুঝ জ্ঞান দেওয়ার একটা চেষ্টা কিন্তু করছে, যেটা আমাদের রাজনীতিকরা করতে পারতেন সুন্দর করে। একটু বলাই দরকার, আদিবাসী বলেন আর যেটাই বলেন, ওই পাহাড়ি অঞ্চলের লোকগুলো অন এভারেজ তারা সহজ সরল, তাদেরকে অল্পতেই কিছুর মধ্যে কিন্তু ইনভলভ করে ফেলা যায়। তো সেই ক্ষেত্রে তাদেরকে একটু বুঝ জ্ঞান দেওয়া, একটু আয়ত্তে নেওয়া
একটু পরিস্থিতি সম্পর্কে বোঝানো, তার চেয়ে বড় কথা একটু শিক্ষার আলো দেয়া। জি। সেটা কিন্তু রাজনৈতিক আমি দলগুলো আপনাদের এই কোনো দলই আলোচনা করছে শুনবো, না। তবে আমার একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছি ছোট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে। দর্শক, বিরতির পর আবার স্বাগত রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। আজ আমাদের আলোচনার বিষয় অশান্ত পাহাড়ে ষড়যন্ত্রের আশঙ্কা। আমরা ফিরছি আলোচনায়, আবারও যেতে চাই উমং সিং মার্মা বিপ্লব। বিপ্লব, আপনি আপনাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি জি জি, যে আপনি আমাকে আলোচনাটা শুনতে চলছিল পাচ্ছেন? আর কি, আমরা অনেকগুলো আলোচনার ক্ষেত্র পেলাম। তবে একটা জায়গা আমি আপনার কাছে পরিষ্কার জানতে চাই যে আমাদের আলোচকদের মধ্যে কেউ কেউ বলছেন শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া অথবা শান্তি চুক্তি নিজেই পাহাড়ে অশান্তির একটা বড় কারণ। আপনি সেখানের আবহাওয়ায়, পরিবেশে বেড়ে ওঠা, আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? প্রথমত আমি আপনার আদিবাসী নামটা নিয়ে একটু কথা বলতে চাই। আমরা এখানে 13টা জাতি গোষ্ঠীর বসবাস বা 13টা জাতি গোষ্ঠী বসবাস করছে। আমি আবারও আমাদের বলি, উমং সিং মার্মা, দ্যাট ওয়াজ নট মাই ভার্সন। আচ্ছা 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 এটা আমি বলিনি, আচ্ছা এটা আচ্ছা পেপারে এসেছে, সেই আমি ফোরামে জাস্ট, আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট শুধুমাত্র ইটস নট মেনশন মাই করতেছি। ভার্সন, ওকে? না, সংবিধান তো আপনার 17 বারের মতো চেঞ্জ হয়েছে, সেই ক্ষেত্রে আপনার এবারও সংবিধান চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে। এখন নামটা কি চেঞ্জ আসবে কি আসবে না সেটা আমাদের বিষয় না, কিন্তু আমরা নিজেদেরকে আদিবাসী হিসেবে পরিচিতি দিতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। ওকে। আচ্ছা, আপনার যে প্রশ্নটা ছিল শান্তি চুক্তিটি কি হচ্ছে না বিষয়টা নিয়ে, এখন দেখেন শান্তি চুক্তির বিষয়টা হচ্ছে যে আপনার পারস্পরিকতা একটা বিষয় আছে সেখানে। এখন আমি যদি আমার পক্ষ থেকে শান্তি থাকতে চাই, এখন বাইরে থেকে যদি আমার শান্তির বিপরীতে কিছু আঘাত আছে বা আসে, সেক্ষেত্রে তো এটা তো আর শান্তির পর্যায়ে পড়তেছে না আপনার। এখন যে আমাদের যে শান্তি চুক্তি হওয়ার কারণটা কি ছিল, কি আমাদের শুরুর দিকে কি ছিল, আমাদের যিনি পার্বত্য চট্টগ্রামের জনসংহতি কমিটির চেয়ারম্যান ছিলেন তৎকালীন সময়ে এম এন লামা, উনি যে 4টি দাবি নিয়ে গিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতির কাছে, তখন সেই দাবি তো মানা হয় না। সে মানা না হওয়ার প্রেক্ষিতে কিন্তু এই যে আমাদের যে শান্তি বাহিনী তার কিন্তু উদ্ভব বা আপনার শুরু হয়েছে। তারপর সেই ভিত্তিতে আমাদের শান্তি চুক্তির যে মানে লেখার যে বিষয়গুলো, শান্তি চুক্তি বাস্তবায়ন হবে কি হবে না, এইসব করে কিন্তু আমরা প্রায় আপনার 27টা বছরে এখন পদার্পণ করতেছি। তারপর না ভূমি না, যে আমি যে বিষয়গুলো প্রশ্নটা, আসতেছে বিপ্লব, আমি আপনার, যে প্রশ্নটা রাখতে চেয়েছিলাম, এই চুক্তি নিজেই এই অশান্তির কারণ, যেহেতু চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয় নাই। সো এই চুক্তিটা আসলে আমরা 27 বছর বয়ে বেড়াচ্ছি এবং এই চুক্তির ভেতরেই আমাদের ঘাটা রয়ে গেছে, সেটা আপনি মনে করেন কিনা? আমি এটা মনে করতেছি সেটা আমি একজাক্টলি বলতে পারবো না। এখন মনে করার বিষয় তো আমার আসতেছে না, আমি ছোট থেকে এখানে বড় হচ্ছি বা বড় হয়ে আসতেছি বা দেখতেছি। শান্তি চুক্তি নামটা হচ্ছে শান্তি ছিল, কিন্তু আপনার বাহির থেকে বা বহির্বিশ্বে বা আমাদের নিজেদের যে গণতন্ত্র আছে সেটাই যদি আপনার শান্তির বার্তা বয়ে নিয়ে আসে, না নিয়ে আসে, সেক্ষেত্রে তো আমাদের নিজেদের মধ্যে আর শান্তি তো আর রইলো না আপনার এখানে। যেমন আমাদের এখন কোনো কিছু হলে আমাদের এই পার্বত্য জেলায়, যে 3টি পার্বত্য জেলায় যে এত শান্তি চুক্তি নিয়ে যে মূল জিনিসটা, যে ভূমি বিরোধ নিয়ে যে কথাগুলো উঠছে, এই কথাগুলোর মূল ধারাটা কি আপনার, আমরা যে এখানে জনগোষ্ঠীরা বসবাস করি, আমরা তো প্রায় আপনার ভূমির উপর নির্ভরশীল। আমাদের যে জমি চাষ থেকে শুরু করে একটা জমির চাষের পর সেই জমিটাকে আমরা পতিত জমি হিসেবে রেখে দিয়ে সেখানে যাতে ফলন ভালো হয়, অন্য আরেক জমি থেকে চাষ করি। এখানেই যদি আমাদের যদি সেটেলমেন্ট করা হয় বা সেটেলমেন্ট করার যে প্রসেসটা যদি চলে, সেক্ষেত্রে তো আমরা আমাদের যে মানে দিনমজুরি হিসাব তো বলবো না, আমাদের যে খেতে খাওয়ার যে একটা টেন্ডেন্সি থাকে বা আমাদের খেতে খাওয়ার যে একটা নর্মস ছিল, সেটা তো আর থাকে না আপনার। সেটেলমেন্টের যে বিষয়টা আছে সেখান থেকে যে সেটেলমেন্ট করার ফলে যে সেটা যে বাস্তবায়ন হচ্ছে বা হয় নাই, সেটেলার নাম নিয়ে যত সব ঝামেলা, এগুলো তো আমাদের শান্তি চুক্তির মধ্যে ছিল না আপনার। তারপর কেএনএফ এর যে বিষয়টা আসছে, কেএনএফ বিষয়টা তো আমাদের এখানে আপনাদের শান্তি চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। এখন কেএনএফ এটা সশস্ত্র বাহিনী বাইরে থেকে যে ছিল, এটা আপনারাই ভালো বলতে পারবেন। আপনারা আমাদের যে আলোচক যে মন্ডলী আছে তাদের মধ্যে বিজ্ঞাপন অনেকেই আছে। এখন কেএনএফ এর শান্তি চুক্তির যে বিষয়গুলো আছে, কেএনএফ এর সাথে যে জড়িত হচ্ছে, কেএনএফ বহির্বিশ্বের জিনিস, কিন্তু সেই প্রভাবটা কেন আমাদের উপর এসে পড়বে আপনার? জি। এখন না, এখন আর একটু কথা না না, আছে। আপনি বলেন। জি জি। এখানে টিএনএফ এর যে প্রভাবটা ছিল, সেই প্রভাবটা কেন আমাদের জাতিসত্তার উপর পড়বে? এখানে যে সামরিক বাহিনী আছে,
তারা আমাদের বম যে একটা জনগোষ্ঠী আছে তাদের উপর যে আপনার জনগোষ্ঠীর উপর বলবো না, আমরা সেটা কিন্তু একটা মানে জিনিসটার উপর আছি। যেমন আমাদের রাস্তায় চলাচল করার ক্ষেত্রে একটা চেকপোস্ট আর একটা চেকপোস্ট যদি পার হতেই হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে আমাদের আইডেন্টিটি শো করা লাগে। আইডেন্টিটি হিসেবে তো আমরা বাংলাদেশি আছি, এক বাংলাদেশি থেকে যদি আমাদের যদি আইডেন্টিটি বারবার শো করা লাগে, সেক্ষেত্রে তো আমাদের আর বাংলাদেশি বলবো নাকি কি বলবো, আমরা নিজেদের তখন আমাদের একটা আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে যাই। জি তারপর আপনার এই পর্যটকের যে যাওয়া আসার ব্যাপারটা আপনার মেনশন করেছেন, পর্যটক যাওয়া আসার ব্যাপারটা, এখন পর্যটক আমাদের এখানে যদি আসে, পর্যটক যদি আসার পর তারা যদি এখানে এই পরিবেশটা যদি বুঝতে না পারে, তাহলে এখন তো একজন পর্যটক এখানে আসা তো বৃথা। আপনার বিষয়টা হচ্ছে এখানকার পরিবেশটা কি, কালচার কি, কৃষ্টি কি, জিনিসগুলোর সাথে যদি পর্যটক যদি এখানে মিলেমিশে থাকতে না জানে, শুধু সেইখানে আসলো ঘুরে চলে গেল, পরিবেশটা দেখলো, তা সেখানে এনজয়মেন্টের জন্য আসছে। তার মূল একটা জিনিস হচ্ছে আপনাদের যে সরকারি চাকরি আছে, সরকারি চাকরির মধ্যে জি আপনার বদলি জি হোক কিছু হোক, সেই জি ক্ষেত্রে বলে কি পাহাড়ে পাঠিয়ে দেবো। পাহাড়টাকে শান্তি চুক্তি যদি আমরা একটু অপর সাইডে রাখি, পাহাড়টাকে দেখা হয় যে মানে একটি রিক্রিয়েশনের জায়গা হিসেবে জি রাখা হয় বলবো। বিপ্লব, মোটামুটি যে আপনার 2 আপনার বছরের জন্য 3 আপনার বছরের আলোচনা জন্য আমরা আমি ওখানে আমরা পাঠিয়ে আমরা দিচ্ছি। বুঝতে পেরেছি। আমি এবারে আবারও যেতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মাহফুজ পারভেজ আপনার কাছে। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এবারে আমাকে? জি আপনি প্রশ্নের আগে আপনি যদি আমাদের বিপ্লবের কোনো কমেন্টের উপর আপনি যদি কোনো কমেন্ট করতে চান, আমি তারপর সামগ্রিকভাবেই কথা বলে শেষ করব। জি প্রথম কথা হলো যে আপনি, আমরা এবং দর্শকরা সবাই যে সাইকোলজিটা খেয়াল করার ব্যাপার আছে। আপনি আদিবাসী বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন, খুব ভালো কথা। বাংলাদেশ একটি জাতি রাষ্ট্র, বাঙালি জনগোষ্ঠী সিংহভাগ মানুষকে আপনি বলছেন সেটেলার, আপনি বলছেন আদিবাসী। এই যে সাইকি, না না, এখানে এখানে আমি সেটেলার বিষয়টা না না, বলতেছি না, আপনি এখানে তো আমি বাঙালিকে সেটেলার বিষয়টা সেটেলার দাবি বলবেন, করতেছি না। আপনি তো তার আগে না না আপনার সাথে তো এই নিয়ে এখানে এই আছে। না, এখানে আপনি তো সেটেলমেন্ট করা বাঙালিদেরকে হয়েছে সেখানে কি, স্বীকৃতি এটা তো দিতে আপনি যাবেন তো নিজেই বলতেছেন, এখানে না যে না, আপনার আপনি যে বাঙালিকে সেটেলমেন্ট কি করা করে হয়েছে সেই সেটেলার বলেন? হিসেবে, না না, সে তার দেশের মধ্যে এটা তো আমি বলি না আপনার, এটা তো আপনার লেখাই আছে আপনার। কোথায় লেখা আছে? এটা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির জার্নাল অফ সোশ্যাল সায়েন্সে, না দ্য না, জগন্নাথ বেঙ্গলি ইউনিভার্সিটির সেটেলমেন্ট জার্নাল এন্ড তো মনিটরিং বাংলাদেশকে গ্রুপ ডিকটেট করে না। ইন্টিগ্রেশন ইনস্টিটিউট অফ শুনুন, মিনিস্ট্রি অফ বাংলাদেশের একজন বাংলাদেশ। নাগরিকের আইডেন্টিটি তো জগন্নাথ ডিকটেট করে না, আপনার বক্তব্য ডিকটেট করে। আপনি কেন একজন সহ নাগরিককে বলবেন সেটেলার, আপনাকে বলবেন আদিবাসী? আপনি এটা আপনার তো, এটা তো আপনার না না, আপনি আমাকে এই ব্যাখ্যা দেন। আপনার জিয়াউর রহমান যখন সেটেলমেন্ট করেছে তখনই সেটা উল্লেখ করা হয়েছে। না না, আপনি আপনার বিষয়টা আপনার ওখানে কোট করা হয় না। বোঝার চেষ্টা করেন। আপনি দেশের একটা সহনাগরিককে বলছেন সেটেলার, কেন আপনি সেটা বলবেন? সেটেলার না আপনি শুনুন, এটা তো আমি বলতেছি না, আমি আপনাকে বোঝাতে পারতেছি, এটা তো আমি বলতেছি না, এটা লেখনই ছিল, লেখনই আছে এখনো। আপনি না বললে খুব ভালো কথা। আমি আপনাকে স্মরণ করিয়ে দেই, শান্তি চুক্তিতে সন্তুল লারমা শান্তি চুক্তি যে স্বাক্ষর করেছে, সেটার পুরা দলিলের মধ্যে কোথাও আদিবাসী নাই, সব জায়গাতে উপজাতি আছে। নাম্বার 1। নাম্বার 2 হলো, আপনি বা পাহাড়ের একজন লোক, ঢাকার একজন লোক ময়মনসিংহে এসে চাকরি করবে, পাহাড়ের একজন লোক দিনাজপুরে যাবে, দিনাজপুরের একজন লোক বান্দরবনে যাবে। এটা একটা দেশের ইন্টারনাল মাইগ্রেশনের একটা পিকচার। সেই জায়গায় আমার এখানে আরেকটা লোক আসলে আমি তাকে বিদেশি বলবো, সেটেলার বলবো, এটা কিন্তু একটা মানসিক দূরত্ব তৈরি করে। এটা আপনি বলেন কি জগন্নাথ বলেছে, আমি না সেটা না, এই যে বদলির যে ঠিক আছে। বদলির যে বিষয়টা আপনি বলতেছেন, না না, আমার বদলির কথা শেষ বিষয়টা করতে এখন দেন। দেখেন না না, আমি শেষ করলে আপনি বলেন। বিপ্লব, আগে আপনি ওনাটা শুনেন, তারপর নিশ্চয়ই আমি আবারও সময় দিব আপনাকে। জি, আপনি ব্যক্তি হিসাবে আপনি পুরা পার্বত্য চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করেন না। পার্বত্য চট্টগ্রামের ভেতরে গেলে আপনি দেখবেন যে একদিকে সেটেলার, একদিকে আদিবাসী বা উপজাতি দাঁড়িয়ে আছে। একটি দেশের মধ্যে যদি এই ধরনের একটা দূরত্ব থাকে, আপনি এই সামাজিক দূরত্ব, রাজনীতিবিদগণ তাদের গোষ্ঠীগত স্বার্থে যদি এই দূরত্বকে আপনার পুষ্টি যোগায় এবং সেই পুষ্টির পেছনে সীমান্তের ওপারে থেকে রসদ নেওয়া হয়, তাহলে আপনি এখানে কিভাবে শান্তি চুক্তি আশা করতে পারেন? শান্তি চুক্তি তো একটা কাগজে জিনিস। আপনাকে এর জন্য কোনো আন্তরিকতা দেখিয়েছেন? আমি এই যে বিপ্লব মার্মা সহ আমি সবাইকে অ্যাড্রেস করে একটা কথা বলতে চাই। ঢাকায় যখন এই জুলাই আগস্ট বিপ্লবের পর সাম্প্রদায়িক অস্থিতিশীলতার সৃষ্টি হলো, তখন আমরা কি দেখলাম? যে মন্দিরে গিয়া মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত পাহারা দিল। আপনি যে সাম্প্রতিক দুটো ঘটনার কথা বললেন পাহাড়ে, সেখানে কি পাহাড়ি আর বাঙালিরা
হাতে হাত মিলিয়ে কোনো সম্প্রীতি সমাবেশের দৃষ্টান্ত রাখতে পেরেছে? কখনো রাখতে পারে নাই। কেন? ওখানে কি কোনো সম্প্রীতি সমাবেশ হয়েছে সর্বদলীয়, সর্বগোষ্ঠী, সর্ব উপজাতির? হয়নি। কেন? আমাদেরকে বাস্তবতাটাকে বুঝতে হবে। আপনি প্রথমেই একটি মানসিক দূরত্বে থাকবেন, আমি আদিবাসী, কিন্তু এটা আনপ্রুভড। কারণ আপনিও এসেছেন আরাকান থেকে, এসে এখানে সেটেল করেছেন। কেউ আপনি আগে আসছেন, কেউ আপনার 2 দিন পরে আসছে। এখন ঢাকায় আপনি 70 সালে একটা অ্যাপার্টমেন্ট করলেন, আমি 90 সালে একটা অ্যাপার্টমেন্ট করলাম। ঢাকায় কি আমরা বলি নাকি যে আমি আদিবাসী, তুমি পরে এসেছো? তাহলে একই রাষ্ট্রের ভিতরে এই ধরনের মানসিক দূরত্ব আপনারা কেন বিস্তার করছেন এখানে? তখন যদি আপনার যেই উপজাতিটা দিনাজপুরে চাকরি করতে যায়, বগুড়াতে চাকরি করে, তার পেছনে যদি মানুষ উস্কানিমূলক কথা বলে, তখন ব্যাপারটা কেমন হবে? অতএব আমি মনে করি যে এখানে কোনো ধরনের জাতিগত, উপজাতিগত, সাম্প্রদায়িক উস্কানির কোনো সুযোগ নাই। বাংলাদেশ একটি এককেন্দ্রিক দেশ, একটি স্বাধীনতা এবং সর্বোপরি যে ছাত্র গণতার অভ্যুত্থানের মাধ্যমে জাতি রাষ্ট্র বাংলাদেশ। অধ্যাপক পারভেজ, আমি একটু আপনার কাছে, আপনি বাংলাদেশ এক কেন্দ্রিক দেশ, আবার এই রাষ্ট্র কিন্তু আপনার ডাইভার্সিটিকেও এনকারেজ করে এবং রাষ্ট্রের চরিত্রের মধ্যে সেই জিনিসটা আছে। কিন্তু সমস্যা নাই। এক কেন্দ্রিক দেশের মধ্যে আবার আঞ্চলিক পরিষদ হবে কেন? জেলা পরিষদ থাকার পরে সেটা হলো প্রশাসনিক বিষয়। আর ডাইভার্সিটি তো আপনি যে কোনো জায়গাতেই অ্যালাউ করতে পারেন। বাংলাদেশ তো আপনার এখানে বিহারি আছে না, এখানে আপনার এই বোম্বাইয়া পার্টি আছে না, ব্যবসা করছে, এখানে বিভিন্ন ধরনের লোক আছে, থাকবেই। সেটা সমস্যা না। সমস্যাটা হলো, আমি মনে করি পার্বত্য চট্টগ্রাম নিয়ে বর্তমান সরকার নানা রকম সংস্কার করছে। এখানে একটা সংস্কার পদক্ষেপ নেওয়া দরকার। এখানে কি কি সমস্যা আছে শান্তি চুক্তির, সেটাও দেখতে হবে। শান্তি চুক্তি কোনো ঐশ্বরিক আইন নয়। শান্তি চুক্তি সন্তুল লারমাকে বছরের বছর উপমন্ত্রীর মর্যাদা দিয়ে বসে রাখার জন্য করা হয় নাই। একটি অনির্বাচিত প্রতিনিধি নিয়ে দীর্ঘদিন বসে আছে। সেখানে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং সেখানকার প্রকৃত নাগরিক যারা বসবাস করে তাদের ক্ষমতায়ন করতে হবে। সে যদি বাঙালি হয়, আদি পাহাড়ি হয়, যার যতটুকু অধিকার আছে তার গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে হবে। সেটাই শান্তি চুক্তির স্পিরিট হওয়া উচিত। প্রয়োজনে সেই শান্তি চুক্তির কোনো পরিবর্তন এবং সংস্কারের যদি দরকার পড়ে সেটাও করতে হবে। এখানে আমার এবং তাদের বলে কোনো কথা বাংলাদেশের এই বৈষম্যহীন বাংলাদেশে অন্তত উচিত। পার্বত্য চট্টগ্রামে তো নয়। ধন্যবাদ ডক্টর মাহফুজ পারভেজ, আপনি যথার্থই বলেছেন। আমি আপনার এই জায়গাটা নিয়ে আমি যেতে চাই ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল আপনার কাছে। নিশ্চয়ই আপনি শুনেছেন অধ্যাপক ডক্টর মাহফুজ পারভেজ যে এই বিষয়টা তুলেছেন, যে আসলে এই চুক্তি এবং এই যে মানসিক দূরত্ব, এই জায়গাগুলো, এবং উনি অনেকগুলো বিষয় বলেছেন যে আসলে সরকারকে এই জায়গাটাতে কোন জায়গাগুলোতে আসলে নজর দিতে হবে। আপনি কি মনে করেন কিনা যে এই নজর দিলে তাহলে এই চুক্তি বাস্তবায়ন পূর্ণাঙ্গ হবে এবং শান্তি ফিরে আসবে, এরকম মনে হয়? আমি বিপ্লব এবং অধ্যাপক পারভেজ উভয়ের কথার থেকে একটা জিনিস লিঙ্ক আপ করতে চাচ্ছি। আদিবাসী যেটা বোঝায় যারা একদম অনাদিকাল থেকে একটা নির্দিষ্ট জায়গায় বসবাস করে আসছে। সো পাহাড়ে যারা আসছে তারা ত্রয়োদশ বা চতুর্দশ শতকে আরাকান বা অন্য মঙ্গোলাইট মানে ইয়ে থেকে তারা আমাদের এই জায়গাটাতে আসছে। শুধু আদিবাসীর কিছু বিশেষ অধিকার আছে, যেমন সেখানে কোনো ধরনের স্থাপনা করা যাবে না, তার যে সংস্কৃতি সেটাকে সংরক্ষণ করতে হবে। এই রাইটটা কিন্তু অত্যন্ত উঁচু, যেটা মেনটেন করা বাংলাদেশের পক্ষে সম্ভব না। পাহাড় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের 11 ভাগের 1 ভাগ। এত সম্পদশালী একটা জায়গা, এত সবুজ শ্যামলিয়া একটা জায়গা, যেটা পৃথিবীতে কিন্তু খুব কম আছে। এইটা যদি আজকে ইউরোপের কোনো একটা অংশ থাকতো, তাহলে এখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পর্যটন খাত থেকে উৎপাদন করা মানে পর্যটন করা সম্ভব। তো সুতরাং এইটা একটা সরকারের যেটা মানে সিদ্ধান্ত যে আদিবাসী না বলার কারণ কিন্তু এইটা। দ্বিতীয় বিষয় হচ্ছে বিপ্লব যেটা বললেন যে আজকে বিভিন্ন জায়গায় চেক করা হয় মানে তার আইডেন্টিটি, এটা কিন্তু ঘটনার প্রেক্ষিতে, বিশেষ করে কেএনএফ এর ঘটনার প্রেক্ষিতে এটা হচ্ছে। কিন্তু কেএনএফ এর দায়টা, বিপ্লব যেটা বলতে কেএনএফ এর দায়টা আবার তারা তো নিতে চাইছে না। না, নিতে চাচ্ছে না। আমি এখন কেএনএফ এর একটা মানে আমি সুন্দর গল্প বলি। যেমন আমাদের সময় কিন্তু একদম শেষ দিকে, শেষ রাউন্ডে, আপনি যদি সংক্ষেপে। নাথান বোম কিন্তু চারুকলার ছাত্র। সে প্রথম কন্ট্রোল করতে চাচ্ছি আপনার। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি জি। এই যে আইডেন্টিটি ক্রাইসিসের যে কথাটা বলছে, কেএনএফ এর আগ থেকে কিন্তু জিনিসটা কিন্তু বর্তমান বা বর্ধমান ছিল জিনিসটা। কেএনএফ এর পরে কিন্তু সেটা আরো প্রকট ভাবে কিন্তু আপনার দেওয়া হয়েছে।
আচ্ছা, আমি এটা আপনাকে স্বীকার করি, আপনার বান্দরবন এলাকায় রুমাতে আমি 2বার ছিলাম। সো এটা, এবং রুমার বিষয়ে আমি একদম প্রত্যন্ত অঞ্চল যেখানে আপনি কোনোদিন যান নাই সেখানেও আমি গিয়েছি। তো এটা অবস্থার প্রেক্ষিতে, এটা কিন্তু সামগ্রিকভাবে পার্বত্য চট্টগ্রামে কোনো বিষয় নয়। এখন দেখেন, আমি যেটা বললাম যে নাথান বোম চারুকলার ছাত্র এবং যে পিসিপি করতো তার মানে রাজনৈতিক জীবনের প্রথমে, খাগড়াছড়ি 0 পয়েন্টে MN লারমার যে ভাস্কর্যটা আছে নাথান বোমের করা। সেই নাথান বোম কেন পিসিপি ছেড়ে কেএনএফ করলো, সেটার প্রেক্ষাপট হচ্ছে খুবই খুবই স্বাভাবিক। একটা প্রগাঢ় হতাশা, পাহাড়িদের মধ্যে একটা প্রগাঢ় হতাশা থেকে এই ঘটনাটা ঘটেছে। সুতরাং আমাদের নাথান বোনের দেখেন, কেএনএফ এর কিন্তু আরেকটা লক্ষ্য আছে, সেটা হচ্ছে এই 3টা প্রান্তিক অঞ্চলকে নিয়ে বাংলাদেশ, রাষ্ট্র, মিয়ানমার, এটা খ্রিস্টান রাষ্ট্র করার একটা ষড়যন্ত্র আছে, যেটা কিন্তু ভারতের স্বার্থের বিরোধী। কিন্তু তারপরেও ভারত এই সময়ে কেএনএফ কে পিক আপ করলো। কারণটা খুবই স্বাভাবিক, কারণ ভারত এই গত অগাস্টের যে বিপ্লবের পতন হলো, এই কূটনৈতিক পরাজয় কোনোভাবে মেনে নিতে পারছে না। মিরর এশিয়ার একটা উদাহরণ আমি দিয়েছিলাম। মিরর এশিয়ার 2 সেপ্টেম্বরে একটা প্রতিবেদনে আসছে যে স্বীকার করে নিয়েছে যে তারা সিআই এর পরিকল্পনার কাছে হেরে গেছে, এবং এখানে প্ল্যান সি অনুযায়ী এখানে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এখন কূটনৈতিক সম্পর্ক এতটা তলানিতে, যেটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক একটা অবস্থায় যাচ্ছে। সেখানে ভারতীয় প্রচার মাধ্যম, এমনকি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত সপ্তাহে পর 2টি যে প্রেস নোট দিয়েছে, অত্যন্ত অবজেকশনাল। এক্ষেত্রে বাংলাদেশের যে স্ট্যান্ডটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, যে গত এই 2টা প্রেস নোটের সাথে সাথে প্রতিবাদ করেছে 1 ঘন্টার মধ্যে। এটা কিন্তু স্বাধীনতার পরে 2য় ঘটনা ঘটলো। মূলত ব্যাপারটা কি হচ্ছে, ঢিল মারলে যে পাটকেলটি খেতে হয়, এটা আমরা ভারতকে কখনো বুঝতে দেইনি। সুতরাং এই গোলাপাড়িতে মাছ শিকার করার জন্য যত সেক্টর আছে, ইসকন বলেন, পাহাড় বলেন, সব জায়গায় দেখবেন যে ভারত, এবং এর ব্যাপারে মিডিয়া যেভাবে মানে উত্তপ্ত এবং অনেক অপ্রীতিকর সাম্প্রদায়িক কথা ছড়াচ্ছে, এগুলি কিন্তু মোটেই কাম্য নয়। এখন আমাদের অসুবিধা রেখে আমরা তাদেরকে বুঝতে দেইনি। একদম সংক্ষেপে যদি বলেন, আমরা শেষ মিনিট আছে, আমরা একটু কামাল ভাইয়ের কাছে শুনবো। জি, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি শেষ যে কথাটা বলতে চাচ্ছি, উভয় দেশকে অত্যন্ত সংযতভাবে আচরণ করতে হবে, এটা কোনো বিকল্প নাই। যদি ভারত মনে করে যে আমাদের কাছে এই ধরনের সেবা বন্ধ করে দেবে, চিকিৎসা বন্ধ করে, ভুল। ভারতের সবচেয়ে ভালো বন্ধু বাংলাদেশ, তাছাড়া ভারতের কোনো বন্ধু নেই। ভারতের সবচেয়ে বড় মার্কেট হলো বাংলাদেশ। ভারত একটা বড় ধরনের ভুল করবে যদি তাদের মিডিয়া তাদের নেতিবাচক প্রচার বন্ধ করে। আমাদের এখানে গণমাধ্যমের ব্যক্তি মোস্তফা কামাল ভাই আছেন, আপনি যদি একটু বলেন শেষ বক্তব্যটা। সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি। একটা মনোজাগতিক যে একটা দ্বন্দ্ব কাজ করছে, সেটা শেষ পর্যন্ত বড় সমস্যা নয়, পাহাড়ি বা বাঙালি, সেটা একটা বোঝাপড়ার বিষয় হয়ে যেতে পারে। কিন্তু গত 3.5 মাসে বিভিন্ন সেক্টরে আমরা সংস্কার নিয়ে আলাপ করছি। 3 জন অতিথি, আমি সহ 4 জন, আপনার উপস্থাপনা 5 জনের অন্তত যে কেমিস্ট্রি এখানে দাঁড়ালো, এতে কিন্তু অপরিহার্য হয়ে পড়ছে যে আমাদের এই দিকটা একটু সংস্কারের বিষয়ে নজর দেয়া। যেটা অধ্যাপক ডক্টর মাহফুজ পারভেজ বলেছেন যে সরকারের এটা আসলে যে অন্তত একটা কমিশন করা। রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় থাকে বা আসবে, তারা সেটার দিকে ওইভাবে অ্যাটেনশন দিতে চায় না, সেটা প্রমাণিত। যারা এই শান্তি চুক্তি করেছে, তারা ক্ষমতায় থাকতে, অর্থাৎ 96-এর আমলে ইচ্ছে করলে ওখানে কোনো সংস্কার বা মেরামত করতে পারত। এরপরে বিএনপি আসলো 2001-এ, তারাও কিন্তু ওটার দিকে তাকায়নি। পরবর্তীতে আওয়ামী লীগ আবার টান আর 15-16 বছর, তারাও কিন্তু ওই দিকে কোনো অ্যাটেনশন দেয়নি। তো এই সরকার যেহেতু তার নিজস্ব কোনো দল নাই, তার ওখানে দলবাজি করার কোনো দরকারও নেই, একেবারে জাতির প্রয়োজনে, আমাদের ভৌগোলিক বাস্তবতার প্রয়োজনে, এমনকি কূটনৈতিক বিষয় এখানে আছে, নিশ্চয়ই একটা বাড়তি নজর দিবে, ওই আশা আমরা রাখতে পারি। সেই ক্ষেত্রে সংস্কার নামে হোক আর একটা কমিটি হোক, দ্রুত ওটাতে একটা অ্যাটেনশন দেওয়া দরকার। এবং আমার বিশ্বাস এই সরকার হস্তক্ষেপ করলে সেটা দ্রুত একটা ফয়সালা আসবে। রাজনৈতিক সরকারগুলো যত তাড়াতাড়ি তা পারবে না। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রোড টু ডেমোক্রেসি আজ এখানে শেষ করছি। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।